জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন। এটা নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্টি। আপনারা দেখছেন প্রবাস বার্তা। ইচ্ছা করতেছিল এবং বিশেষ করে আমি সিনিয়র দু তিনজনের বক্তব্য এখনো শুনলে টেলিভিশনে বা ইউটিউবে দেখলে শুনি। একজন হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের হাফিজ ভাই এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ জামাল ভাই। সিনিয়র মানুষ, অনেক বয়স হয়েছে, এই বয়সেও কথার যে স্টাইল এবং কথার যে গভীরতা এবং যখন যে প্রসঙ্গে কথা বলেন, আমার সে একজন এমনিতেই পছন্দের একজন মানুষ। আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের আলোচনার শিরোনাম ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের করণীয় শীর্ষক আলোচনা সভা। আমাদের আরেকজন সবসময় পর্দার আড়ালে থাকেন, আজকের সভাপতি উলফত ভাই। তিনি তার সূচনা বক্তব্যে কিছু কথা বলেছেন। তাকে পর্দার আড়ালে বলছে এই কারণে যে এখন কিছু কথা বলতে হয় যে আর কি এই যে গণ অভ্যুত্থানের ইতিহাসের দাবিদার কিংবা মাস্টার মাইন্ড দিয়ে পরিকল্পনাকারীদের নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, তো সেখানে আজকে আমার মনে করছে জাফরুল্লাহ চৌধুরীর কথা। আজকে উনি হচ্ছে এই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ডের একজন। আজকে শহীদুল ভাই, আপনারা চিনেন যে ফটোগ্রাফার, আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রী সাংবাদিক, এবং তার ওয়াইফ হচ্ছে রেহনুমা বেগম, নৃবিজ্ঞানী, শিক্ষক। তো শেখ হাসিনা যখন আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকেও বারবার উস্কানি বলছেন, যেটা আমাদের উস্কানি, এই কারণে শিক্ষকদের আন্দোলন হচ্ছে, ছাত্রদের আন্দোলন হচ্ছে, তখন ওনারা একটা প্ল্যাকার্ড লিখেছিল যে আমরা গণতন্ত্রের উস্কানি দাদা। তো আজকে যে এই অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শক্তির পতন, এটার ইতিবাচক যদি উপকর্ষে উস্কানিদাতা আমরা বলি পজিটিভ হচ্ছে, তাহলে তার অর্থে উস্কানিদাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন কি করতেছে তোমরা, ইয়ং মানুষ রাস্তায় নামো না, ছাত্রদেরকে ডাকো, উলফতকে ডাকো, সাকিকে ডাকো, মান্নাকে ডাকো, অমুককে ডাকো। সব সময় দেখা হলেই তারা দিতেন আন্দোলন সংগ্রাম। এবং অসুস্থ একজন মানুষ ডায়ালাইসিস অবস্থায় হসপিটাল থেকে যে কারো প্রোগ্রামে চলে আসতেন। আমরা এই মানুষটাকে খুব মিস করছি। আজকের এই পরিবর্তনটা তিনি দেখে যেতে পারেন নাই। বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন। এটা নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্টি। তার একটা বিখ্যাত কথা সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রোগ্রামে বলেছিলেন, এই আওয়ামী লীগকে আমরা পচতে দিয়েছি, এমন পচা পচবে, এমন দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে। তারা এরকমের একজন, যে কোনো মানুষ এরকম একটা নেতৃত্ব পর্যায়ে থাকে, তাদের কিন্তু ভীষণ থাকে, দূরদৃষ্টি থাকে। সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত। আজকে দেখেন সেই আওয়ামী লীগ, শেখ মুজিবের গল্প, এত তার দাম্ভিকতা, এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, তিনি দেশ ছাড়েন না, কত দাম্ভিকতা। শেষ পর্যন্ত পালিয়ে গেলেন। তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য। যেটা এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালাই গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য, যে আমি যে কোনো সময় ছোট করে ঢুকে যেতে পারি। আবার আমাদের আজকের এই যে উপস্থাপক, তিনি তো পরিষ্কার ভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ধরবো এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত। তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, তাকে যে আনা হবে, কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নেই। তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। এবং এটা তো সব দলের কাছে, এখানে এবি পার্টির পদ হয়ে আছেন, এখানে আজকের প্রোগ্রামটা বিএনপির মুক্তিযোদ্ধা দলের সব মানুষই আমরা বারবার বলছি যে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব দুঃসাহস না দেখে। একটা কথা, এখন অনেক কথা বলা একটু ডিফিকাল্ট, কারণ ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থাকার ফলে, বিশেষ করে আমরা যেহেতু রাজনীতি করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি, ছোটখাটো কথা মানুষ সহজে বিতর্কে ফেলে দেয়, নানানভাবে একটা মানে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। আমি যদি বলে, আপনার যদি বলেন যে আওয়ামী লীগ কি চির করে
নিষিদ্ধ চান কিনা, আমি ব্যক্তিগত বলবো না। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়ায় যে ধারাটি হচ্ছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ, আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। চিরতরে যদি নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে। ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা, এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরো অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতা আপনি কালকে নিষিদ্ধ করবেন, 2 বছরের মধ্যে তারা আরেকটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে। কারণ তাদের অন্তত 2-4 হাজার মানুষ হচ্ছে তারা হাজার কোটি টাকার মালিক। একজন টাকাওয়ালা কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ে একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? সেই পরিবারে এত লোক একজনও গ্রেপ্তার হয়নি। অথচ আমরা কোন উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই কিলিং এর মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা অগ্রগতি আমরা দেখিনি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা? কিন্তু কোশ্চেন আমাদেরকে ভাবতে হচ্ছে। দিল্লি সহ পার্শ্ববর্তী দেশে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা পলাতক ছিল ঢাকায় ঢুকেছে, জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে। এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে এই শহর, কারণ আমরা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি, এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের লাইফ এখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, মুক্তিযোদ্ধা দলের আজকের প্রোগ্রাম থেকে মুক্তিযোদ্ধারাও চায়, আমরাও চাই এই ফ্যাসিস্ট শক্তিকে বিচারের মুখোমুখি করে এবং যারা এর মদত দিয়েছে তাদেরকে অনতি বিলম্বে তাদের প্রত্যেককে যারা দেশে আছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করুন। মুক্তিযোদ্ধাদের আজকের এই বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে আমি দুটো কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে আজকে বাংলাদেশের বয়স 53 বছর, অর্ধশতক পেরিয়ে গেছে। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত সংখ্যা এবং তালিকা 53 বছরের কোন সরকার করতে পারেনি। উদ্ভব ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো, অফিস সাহেব আছেন, এটা যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করেন মুক্তিযোদ্ধাদের একটা সঠিক এবং নির্ভুল তালিকা করেন। একই সাথে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে যারা বেনিফিশিয়ারি হচ্ছে তাদেরকে চিহ্নিত করে সঠিক মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান যারা এখনো অবহেলিত বঞ্চিত সেটি আপনারা নিশ্চিত করেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকবে, এবং 53 বছরে সেটি নিশ্চিত হয়নি। কাজে এটাকে আপনারাই দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলছেন, দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম বলছেন, আমরা সেটার সাথে একমত হয়ে বলছি। তাহলে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর যেন আমরা সামাজিক সুবিচার, মানুষের মাঝে সাম্য, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে পারি। আজকে আমাদের একজন এখানে কর্নেল সাহেব বক্তব্য রেখেছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে তিনি কিন্তু 71 যুদ্ধ করেছেন, দেশ মাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে আজকে পাহাড়কে কারা আরেকটা স্বায়ত্ত শাসনের নামে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, এবং এখানে সুস্পষ্ট হলো 53 বছর ধরে ভারতের মদত রয়েছে। মণিপুর, মিজোরামে এই অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো ট্রেনিং নেয়, আধুনিক অস্ত্র সহ তাদেরকে সব ধরনের আপনার রসদ সরবরাহ করা হয়। তো ভারতের সাথে এই বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য থাকতে হবে, ভারত এটা করতে পারে না। ভারত যেমন আমাদের কাছ থেকে তাদের 7 সিস্টার্স এর সিকিউরিটি চায়, তাদেরকে পরিষ্কার ভাবে পার্বত্য চট্টগ্রামের প্রশ্নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তে সহযোগিতা করতে হবে, এবং পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল করার জন্য কোনো মদত দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধাদের আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি মনে করি সারা দেশের মুক্তিযোদ্ধাদের অবশ্যই এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে। তরুণদের চিন্তার সাথে তাদের চিন্তাকে মডিফাই করে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য সরকারের সাথে, পরবর্তী নির্বাচিত সরকারের সাথেও কাজ করতে হবে। এইটা দুঃখজনক, এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সাথে সরকারের একটা অফিসিয়াল মিটিং হয়নি, এইটা হওয়া দরকার ছিল। আমরা যতই বড় হয় আমরা তো বাপকে অস্বীকার করতে পারি না ছেলে হয়ে। মুক্তিযোদ্ধারাও জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, তারা না হলে আজকে এই দেশে দাঁড়িয়ে তো আমি এইভাবে কথা বলতে পারতাম না। আমি যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের লড়াই করেছি, এই লড়াইয়ের প্রেক্ষাপট রচিত হতো। সুতরাং মুক্তিযোদ্ধাদের অবশ্যই মতামত পরামর্শ নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। সরকারের বেশ কিছু
বিষয় নিয়ে আমি নিজে অনেক সমালোচনা করছি, কিন্তু আমার একটা বিষয় এটাও সত্য যে 2 মাস হয় না এখন পর্যন্ত। স্টেবল হওয়ার জন্য সরকারের মন্ত্রণালয়ে এক একজনের মিনিস্ট্রি বোঝার জন্য তাদের বোধহয় কিছুটা সময়ের প্রয়োজন আছে, যদি আমি নিজেই কিন্তু অনেক সমালোচনা করছি। বিকজ আমাদের যে এক্সপেকটেশন, এই সরকারের যে কানেক্টিভিটি, যে নেটওয়ার্ক, সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা বাংলাদেশে এই জাতীয় এবং সংহতি তৈরি করে এই অবস্থা থেকে উত্তরণ না করতে পারি, তাহলে পুরো জাতি একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। যার কারণে আমরা সমালোচনা করলেও আমাদের অবস্থানটা এখানে পরিষ্কার করি যে এই সরকারের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা পথ আমাদেরকে তৈরি করতে হবে। বাকি কাজ সম্পন্ন করবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। পথটা এই সরকারকে রচনা করতে হবে। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধারা এই প্রজন্মের তরুণদের সাথে, সংগ্রামী নেতৃবৃন্দের সাথে অগ্রণী ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন প্রবাস বার্তা।